আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। তেমনি ভাবে আজকে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা বেশি দেরি না করে ঢাকা বোর্ড 2022 অঙ্কটি নিয়ে আলোচনা করি। দেখো, ঢাকা বোর্ড 2022 অঙ্কটি বলেছে সোনালী ট্রেডার্স 2021 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং 70,000 টাকা ঋণ নিয়ে কারবার আরম্ভ করেন। 2021 অন্যান্য লেনদেনগুলো ছিল জানুয়ারি 5 পণ্য ক্রয় 48,000 টাকা, জানুয়ারি 22 বাকিতে পণ্য বিক্রয় 35,000 টাকা, জানুয়ারি 19 উত্তোলন ছিল 6,000 টাকা, 25 তারিখ ছিল ভাড়া প্রদান 15,000 টাকা, 30 তারিখ কমিশন পাওয়া গেল 3,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্টে চেয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো বন্ধুরা, চলো আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা নির্ণয় করে দেখি। দেখো, আমি একটা ছক আগেই করে রেখেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো বন্ধুরা, তোমরাও আমার সাথে চাইলে অঙ্কটি করে ফেলতে পারো। দেখো, এভাবে একটি ছক করতে হবে, তারপর অঙ্কটি করতে হবে। তো আমরা কি লিখেছি? প্রারম্ভিক সম্পদ, অর্থাৎ প্রথমে কি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছিল। তো আমরা দেখেছিলাম এখানে নগদ 1,50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, 70,000 টাকা ঋণ নিয়ে কারবার আরম্ভ করেছিল। 70,000 টাকা যদি ঋণ নেওয়া হয় তাহলে একদিকে সম্পদ বাড়ে, একদিকে দায়ের পরিমাণও বেড়ে যায়। তো আসো বন্ধুরা, আমরা অঙ্কটা সুন্দর করে করার চেষ্টা করি। আমরা লিখবো নগদ 1,50,000 টাকা আর 70,000 টাকা, তাহলে কত আসতেছে? 2,20,000 টাকা। এরপরে আসবাবপত্র 30,000 টাকা। মোট মিলিয়ে কত আসতেছে আমার? 2,50,000 টাকা। প্রারম্ভিক দায় হচ্ছে কি? ঋণ। তো ঋণ কত ছিল আমাদের? 70,000 টাকা। তো বন্ধুরা, আমরা 70,000 টাকা এখান থেকে বাদ দিলে কত হয়? 8 আর 7 15, 1,80,000 টাকা। অতএব প্রারম্ভিক মূলধন। দেখো বন্ধুরা, আমরা খুব সহজে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে ফেললাম। সেটা কি? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিলাম। তো বাদ দিলে আমরা কি পেলাম? দেখো, নগদ 1,50,000 টাকা আর 70,000 টাকা। ওই যে ঋণ নিয়েছিলাম, সেই ঋণ নিলে কি হয়? একদিকে সম্পদ বেড়ে যায়, একদিকে দায় বেড়ে যায়। তো সম্পদ আবার বেড়ে গিয়েছে, জন্য টোটাল মিলে নগদ 2,20,000 টাকা, আসবাবপত্র 30,000, হইল কত? 2,50,000 টাকা। বা প্রারম্ভিক দায় এখানে একটাই ছিল, সেটা হচ্ছে কি? ঋণ। ঋণ আমার কত ছিল? 70,000 টাকা। এই 70,000 টাকা এখান থেকে বাদ দিলে আমার প্রারম্ভিক মূলধন এসে দাঁড়ায় 1,80,000 টাকা। দেখো বন্ধুরা, আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্টে কি চাইছিল? 1, 12, 19 ও 30 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমি আগে একটু লিখে রেখেছি সময়ের অভাবের জন্য
প্রদত্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমাদের সবটি এমন হবে: তারিখ, হিসাব, ডেবিট ক্রেডিট, কারণ। অর্থাৎ যখন আমাদের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে তখন এরকম একটি ছক দিয়ে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের 1 তারিখের লেনদেন কি ছিল? যে নগদ টাকা নিয়ে আসছিল, ওই জন্য আমরা লিখছি নগদান হিসাব ডেবিট। আচ্ছা, নগদ টাকা আসলে নিশ্চয়ই সম্পদ বাড়ে, সম্পদ বৃদ্ধি। আসবাবপত্র নিয়ে আসা হয়েছিল, কারবারে লিখছে সম্পদ বেড়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি। ঋণ নিয়ে কারবার শুরু করেছিল, ঋণ নিলে কি হয়? দায় বৃদ্ধি পায়, ঋণ, তাহলে ঋণ হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি। মূলধন হিসাব, অর্থাৎ আমার যে সম্পদ নিয়ে আসা হয়েছিল সেটা মিলে কি হয়? মূলধন হয়। তো মূলধনটা আবার কি হবে? মালিকানা সত্ত্ব হবে। আর মূলধন হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্ব বেড়ে গেছে, অর্থাৎ আমার যে আসবাবপত্র গুলো নিয়ে আসছিলাম সেটার কারণে কি হয়েছে? আমার মালিকানা সত্ত্বটা বেড়ে গেছে। এরপর কি হয়েছে? 12 তারিখ, 12 তারিখের লেনদেনটি কি বলছে? বাকিতে পণ্য বিক্রয়। বন্ধুরা, তোমরা সেই এসএসসি থেকে অর্থাৎ নবম দশম থেকে জেনে আসছো বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা এখানে লিখবো প্রাপ্য অবলিক দেনাদার হিসাব ডেবিট, আর কি বাকিতে পণ্য বিক্রয় করলে কি হয়? দেনাদার হিসাব ডেবিট যদি হয় তাহলে বিক্রয় কি হবে? আয়, আয় বৃদ্ধি পাবে, তো বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো বন্ধুরা, প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট, অর্থাৎ দেনাদার আমরা জানি একটি চলতি সম্পদ, সম্পদটা বেড়েছে, তো সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় হিসাব আমরা জানি কি? এটি একটি আয়, বিক্রয় হিসাব কি? এটি একটি আয়। তো আয় কি বাড়ছে না কমছে? বাড়ছে। বিক্রি করলে তো আয় বাড়ি, তো বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি। এরপরে বলছে কি? 19 তারিখ, 19 তারিখে বলছে যে উত্তোলন 6000 টাকা। উত্তোলন করলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব যদি ডেবিট হয়, নিশ্চয়ই আমরা কয়েকদিন আগে করেছি যে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কি হয়? হ্রাস পায়। তো আমরা লিখেছি কি? মালিকানা সত্ত্ব হ্রাস। নগদান হিসাব ক্রেডিট, তো নগদ কি হচ্ছে? নগদ মানে কি? সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, তো আমরা লিখেছি সম্পদ হ্রাস। এরপরে রিকোয়ারমেন্টে বলছে 30 তারিখ কমিশন পাওয়া গেল। কমিশন পাইলে কি কিসে পাওয়া যায়? নগদে পাওয়া যায়। তো নগদান হিসাব ডেবিট, সম্পদ বাড়ে। আর কমিশন আমার জন্য কি? একটি আয়। তো আয় হলে কি হয়? আয় বৃদ্ধি পায়। তো আমরা লিখছি কি? 30 তারিখে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি, আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি। খুবই সহজ একটা অঙ্ক, এটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে, কোনো না কোনো বোর্ডে এটা আসে, কনফার্ম আসে। তো তোমরা বন্ধুরা আমার সাথে মিলিয়ে অঙ্কটি করার চেষ্টা করো। খুবই সহজ, খুব সহজ, কোনো কঠিন কিছু নয়। অর্থাৎ প্রদত্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়টা এভাবেই করতে হয়, এভাবে করতে হয়। ঠিক আছে? তো তোমরা আরো একবার একটু মিলিয়ে দেখো। দেখো বন্ধুরা, আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টে আছে 1, 5, 12 ও 19 লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। দেখো বন্ধুরা, আমি অঙ্কটি একটু করে রেখেছি। দেখো, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব, উপর লেনদেনের প্রভাব নিম্ন রূপ। তো আমাদের কত তারিখ? 1 তারিখ। 1 তারিখে কি কি লেনদেন ছিল? নগদ, আসবাবপত্র আর ঋণ। তোমাদেরকে একটা কথা সুন্দরভাবে জানিয়ে রাখি, যে এন্ট্রি গুলো তোমাদেরকে বলে দিবে যে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাব দেখাও, সেক্ষেত্রে তোমরা ওই লেনদেন গুলো একটু আলাদা করে কেমন? যে 1 তারিখে কি কি আছে? অর্থাৎ আমার 1 তারিখে সম্পদ কি কি আছে? সম্পদ আছে নগদ, আসবাবপত্র, আর দায় আছে হচ্ছে কি? ঋণ। এদিকে আছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমরা একটু খসড়া করে নিব যেন অঙ্কটা করতে সহজ হয়। তাহলে এরপরে কত তারিখ আছে? 5 তারিখ। 5 তারিখে পণ্য ক্রয় করলে আমরা জানি এর জন্য আলাদা কোনো শখ লাগে না। পণ্য ক্রয় করলে কি হয়?
যে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদ তো আমরা আগেই সব নিয়ে নিয়েছি, তো নগদ থেকে বাদ দেবো। আর ক্রয় কার সাথে সম্পর্কযুক্ত? মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কযুক্ত, তাই না? মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হবে। ওকে ফাইন। 12 তারিখ মধ্যে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় করলে কি হয়? জাবেদাতে কি হয়? যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় কার সাথে সম্পর্কযুক্ত? মালিকানা সত্ত্বের সাথে। আমার আলাদা কোনো স্টক লাগতেছে না, সেক্ষেত্রে আমাদের এখানে একটা দেনাদার, অর্থাৎ এই পাশে সম্পদ, অ্যাসেট পাশে স্টক। অ্যাসেট পাশে স্টক কি লাগবে? নগদ, আসবাবপত্র, দেনাদার। ওকে ফাইন। 19 তারিখ কি বলছে? উত্তোলন। আচ্ছা, উত্তোলন করলে এটাও কার সাথে সম্পর্কযুক্ত? মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক, তাই না? তো উত্তোলন করলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ থেকে আমার পড়ে যাচ্ছে আর মালিকানা সত্ত্ব থেকে পড়ে যাচ্ছে। তাহলে আমরা সব কয়টা পাচ্ছি? দেখো বন্ধুরা, আমি যেটা করে রাখছি সেটার সাথে তোমরা মিল পাচ্ছ কিনা একটু দেখে নাও। নগদ, আসবাবপত্র, দেনাদার। সম্পদের পাশে নগদ, আসবাবপত্র, দেনাদার। এই পাশে দায় কি? ঋণ আর মালিকানা সত্ত্ব। ওকে ফাইন। আমরা এবার অঙ্কটি করি, অর্থাৎ জাবেদা দিয়ে যেভাবে আমরা একটু আগে বললাম ঠিক সেইভাবে পোস্টিংটা দিতে হবে। দেখো 1 তারিখে বন্ধুরা নগদ কত ছিল? 2,20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, ঋণ ছিল 70,000 টাকা, আর আমার মালিকানা সত্ত্ব ছিল কত? 1,80,000 টাকা। তোমরা উদ্বৃত্ত এভাবে লিখবে, উদ্বৃত্ত প্রতিবারই টানতে হবে। ওকে ফাইন। 5 তারিখে বলছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে কি হয়? আমরা বলছিলাম যে নগদ থেকে বাদ যায় এবং মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়। দেখো বন্ধুরা, আমরা নগদ থেকে বাদ দিয়ে দিয়েছি এবং মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দিয়েছি, উদ্বৃত্ত টানলাম। এবারে 12 তারিখে বলছে কি? বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় করলে কি হয়? দেনাদার আর কি? মালিকানা সত্ত্ব। অর্থাৎ মূলধন কি হয়েছে এখানে? দেনাদার সম্পদ বৃদ্ধি পাইছে, চলতি সম্পদ, আর একদিকে মালিকানা সত্ত্ব বেড়ে গেছে, আমরা যোগ করেছি। এবং প্রতিবার আমরা উদ্বৃত্ত টেনে দেখাবো, উদ্বৃত্ত টেনে দেখাবো। দেখো বন্ধুরা, 19 তারিখ কি বলছে? যে উত্তোলন। উত্তোলন করলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে, আবার এদিকে নগদের পরিমাণও কমে যাবে। দেখো বন্ধুরা, প্রতিবারই আমি কিন্তু কি? উদ্বৃত্ত টেনেছি। তো সর্বশেষ উদ্বৃত্ত কত হচ্ছে? 1,66,000, এখানে 30,000, এখানে 35,000, এখানে 70,000, আর এখানে 1,61,000। সব মিলে হিসাব করলে আমাদের হয় কত? যে 2,31,000। আর এখানে কত হয়? 2,31,000। তোমরা ক্যালকুলেটরে করে দেখতে পারো, এই দুই পাশে সমান আছে এবং সমান হবে, ওয়ালেস সমান হতেই হবে। আর যদি তা না হয় তাহলে অঙ্কটি তুমি ধরে নেবা যে আসলে তোমার অঙ্কটি হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা ঢাকা বোর্ড 2022 অঙ্কটি আমি পরিপূর্ণ করানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে পেরে থাকো, আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এই অঙ্কটি সম্পর্কে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আজকে পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।